আমার ডিভোর্সের কথা তো কম বেশি অনেকেই জানে। আজ বিস্তারিত কিছু বলি। আমাদের বাড়িতে আমি প্রথম ডিভোর্সি। আমার বাচ্চা জন্মানোর পরেই জানতে পারি আমার বর অন্যত্র সম্পর্কে জড়িয়েছে। সম্পর্কটা শুধু প্রেমালাপনে সীমাবদ্ধ নেই। আমাকে বাবার বাড়ি পাঠিয়ে সবার আড়ালে বাসায় মেয়ে নিয়ে আসতো। আমি বিষয়টা যখন জানতে পারি তখন আমার পেটে কাটা অংশ তখনও শুকায়নি। আমি স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারি না। তার বিষয়টা জানার পর আমি নিজে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। অনেক কান্নাকাটি করেছি। সে কেন আমার সাথে এমন করেছে তা জানতে চেয়েছি। কিন্তু সে শুধু জানিয়েছে সেখানে সে মানসিক শান্তি পেয়েছে তাই জড়িয়েছে। মানসিক শান্তি দূরে জিনিসের আগ্রহ আর দূরের মানুষের মধ্যেই বুঝি মানসিক শান্তি বিদ্যমান থাকে। আমি কি ছিলাম তবে? আমার নিকট শান্তি না মিললে এতদূর কেন এগোলো? তাকে বারবার অনুরোধ করেছি সেখানে থেকে ফিরে আসার জন্য। কতবার বলেছি আমাদের একটা সন্তান হয়ে গিয়েছে। সুখের একটা সংসার, এমন সংসার কত মানুষের জন্য স্বপ্ন কেন কাজ হয়নি? নিজের বাড়িতে জানানোর পূর্বে শ্বশুর-শাশুড়িকে জানিয়েছি। তারা বলেছে কয়েকটা দিন ধৈর্য ধরতে। বাচ্চার মায়ায় পড়ে গেলে এমনিও সব ছেড়ে দেবে। আমিও সেই আশায় পড়ে রইলাম। দিন কাটতে শুরু করলো একাকী। ধীরে ধীরে দিন এবং মানসিক অবস্থা উভয় খারাপ হতে শুরু করলো। আমি তার ব্যবহার কিছুতেই মানতে পারছিলাম না। তার সামনে আড়ালে সারাক্ষণ কান্নাকাটি করতাম। আমার শখের সংসার ধীরে ধীরে ভেঙে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একসময় বুঝতে পারলাম এভাবে আসলে সংসারটা করা সম্ভব না। সংসার দুজনে চাইতে হয়, কেন একজন চাইলে সেটা আর সংসার হয় না। বাড়িতে জানালাম আমি বাড়ি যেতে চাই। বাবা এসে কয়েকদিন মায়ের কাছে থাকার নাম করে আমাকে বাড়ি নিয়ে এলেন। সামনে আমার পরীক্ষাও। বাচ্চার সংসার সামলে পরীক্ষা প্রস্তুতি নেওয়াটাও অসম্ভব ব্যাপার, অন্তত আমার জন্য। বাড়িতে আসার পর একদিন লুকিয়ে রাখা সমস্ত বিষয় জানলাম। আমার বর আতিফকে জানানো হলো আমি আর ফিরব না। আতিফ 4 দিন আমার গায়ে হাত তুলেছে। সেটা জানার পর বাবা এক প্রকার কেঁদে ফেললেন। হাতে উল্টো পাশে চোখ মুছে বললেন আমার মেয়ের 23 বছরের জীবনে একবারের জন্য ও থাপ্পড়টুকুও দেয়নি। আর সেই 2 বছর সংসার করে 4 দিন গায়ে হাত তুললো। অন্যের মেয়ে বুঝি এতটাই বেশি হয়ে যায়? বাবার নিজ মুখে ডিভোর্সের কথা তুললেন। জানালেন তাড়াতাড়ি ডিভোর্সের কাগজ তাকে পাঠিয়ে দেব। আতিফ আমার বাবার মুখের ওপর জানালো সে নিজে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু বাচ্চা তার চাই। আমি কিছুতেই আমার ছেলেকে দেব না। এত কষ্ট করে ওকে আমি পৃথিবীতে এনেছি। আল্লাহ আমাকে নিজে হাতে দান করেছে। সে আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। তাকে কিছুতেই ওই শয়তানের কাছে দেব না আমি। আতিফ জানায় যে কোনো মূল্যে বাচ্চা যেন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এখন একটা বাচ্চাকে মা ছাড়া বড় করা কঠিন কোনো ব্যাপার না। সপ্তাহে 10,000 টাকা খরচ করার মতো টাকাও তার আছে। সে তার ছেলেকে বড় করবে। বাচ্চা নিয়ে মামলা মোকাম্মত জানানো সাহস করেছিলাম, কিন্তু তাদের নাম পরিচয়ের কাছে আমাদের অধিকার কিছুই না। তাদের টানানো সম্ভব নয়, এমনকি জড়ানোর চেষ্টাও যেন তা করি। সেক্ষেত্রেও আমাকে বলা হয়েছিল তুই যদি পুলিশের কাছে বা কোনো অ্যাডভেন্স কোর্টের কাছে যাও তবে ভেবেচিন্তে যেও। বাচ্চার অধিকার চাইতে গিয়ে যেন প্রাণ না হারাতে হয়। দেখো, এসবের চেয়েও ভালো তুমি তোমার কাবিন নিয়ে কেটে পড়ো। ভালো লেগে গেছে আরেকজনকে, কি করতে পারি বলো? আমি তবুও পা বাড়িয়েছিলাম, শুধু একটু নিশ্চিন্তে করতে যে আমার কিছু চাই না। আমার বাচ্চাটা শুধু আমার কাছে থাকবে, কিন্তু বাড়ি ফেরার পথে আমার ওপর এক প্রকার আক্রমণ করা হয়। এভাবে ভয়ে ভয়ে কিছুদিন কেটে যায়। বুঝতে পারি এভাবে ঠিক বেঁচে থাকা যায় না। ডিভোর্সের দিন ঘনিয়ে আসে। দুই পক্ষ একসাথে বসে ডিভোর্স সম্পন্ন হয়। আমি কোনো দাবি রাখিনি, শুধু বাচ্চাটাকে ছাড়া। আমার কথা রাখা হয় না। আমার বুক খালি করে আমার বাচ্চাটাকে নিয়ে নেওয়া হয়। লিখিত দলিল করা হয় মাসে একবার আমি আমার বাচ্চাটাকে দেখতে পারবো। বিষয়টা কঠিন হলেও মেনে নিতে হয়। আমার বাচ্চাটা 1 বছর
বয়স হয়নি তখনও, অথচ আমাকে ছাড়া থাকবে আর তাকে ছাড়া আমি কিভাবে থাকবো তা ভেবেই দম বন্ধ হয়ে আসতো আমার। খালি হাতে বাড়ি ফিরতে হয়। আমার সন্তানকে দেখতে না পেয়ে, ছুটে না পেয়ে ছটফট করতাম। ছুটে যেতাম আদিফের বাড়ির সামনে, আমাকে ঢুকতে দিত না, দেখতে দিত না আমার বাচ্চাটাকে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম, তাকিয়ে থাকতাম বেলকনির দিকে। একবার যদি দেখতে পাই সে আশায়, কিন্তু প্রতিবার হতাশ হতাম। চোখের দেখাটাও দেখতে পেতাম না। মাঝে মধ্যে চিৎকার শুনতে পেতাম, ছুটে যেতাম দরজার কাছে, কিন্তু ভেতরে যেতে পারতাম না। ডিভোর্সের কয়েকটা দিন যাওয়ার পর জানতে পারলাম আতিফ বিয়ে করে নতুন বউ এনেছে বাসায়। আমার বাচ্চাটা সৎ মায়ের সংসারে বড় হবে। মাকে জড়িয়ে ধরে কাঁদতাম আর বলতাম, কি হতেও আমার বাচ্চাটাকে আমার বুকে রাখতে দিলে কি ক্ষতি হতো। ১ মাস কাটলো। প্রথম ১ মাস যেন এক যুগের সমপরিমাণ। আমার কলিজের টুকরোকে আমি দেখতে দেখতে পারতাম, ছুঁতে পারতাম, জড়িয়ে ধরতে পারতাম, চুমু খেতে পারতাম। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কতক্ষণ যে কাঁদলাম, বুক থেকে আলাদা করতে ইচ্ছে করলো না। অথচ ১ মাস অপেক্ষা করার পর নির্দিষ্ট করে রাখা ১.৫ ঘন্টা সময় কিভাবে যে চোখের পলকে কেটে গেল। আমার বুক থেকে পুনরায় ছিনিয়ে নিয়ে যাওয়া হলো আমার সন্তানকে, আমার ছেলেকে। সময় যেতে শুরু করলো। পরিবারে প্রত্যেকটা মানুষ ভেঙে গুঁড়িয়ে পড়া আমি ওকে আরও একবার নতুন করে গড়ে তুলতে নিরস প্রচেষ্টা শুরু করলাম। নতুন করে বই কিনে দিল, নিয়ম করে দিল পড়াশোনা। ২-৪ দিন পরই ভাইয়ের বাড়ি থেকে নিয়ে বের হতো। ভাবি কোথাও গেলে আমাকে সঙ্গী করতো। বাবা বাহিরে গেলেও কল করে জিজ্ঞেস করতো আমি কি খাবো, কিছু লাগবে কি না। আম্মু আমার বান্ধবীদের কল করে বাসায় আসতে বলতো, কিছু বাকি রাখেনি আমার মন ভালো করতে, আমাকে ভালো রাখতে। কিন্তু দিন শেষে আমার চাহিদা শুধু আমার সন্তানের। মাসের ৩০ তারিখে একবার আমার ছেলেটাকে দেখার জন্য সারা মাস নিজের সাথে যুদ্ধ করতে হয়। যুদ্ধ করি আমি, তাকে একটু দেখতে, বুকে জড়াতে এমন যুদ্ধ করতে হয়। প্রতি মাসে আতিফ নিজেই আসে ছেলেটাকে নিয়ে। ছেলেটা হাঁটা শিখেছে, বাবা বলতে পারে, মা বলতে বললে কি সুন্দর করে মা ডাকে আমাকে। চুমু দিতে বললে চুমু দেয়। সে সারা মাস আমার কাছে না থাকলেও মা হিসেবে একটু হলেও আমাকে চেনে, হয়তো কিছুটা বোঝেও। আমার গায়ে কি সে মা গন্ধ পায়। মায়ের পর মাস চলতে থাকে। আমার জীবনও চলেছে নদীর বয়ে চলার মতো একই পথ। নদী পথ যেমন পরিবর্তন হয় না, আমার পথও তেমন সহজে কোনো পরিবর্তন আসেনি। একটা পরিবর্তন এসেছে শুধু, বাস্তবতা জড়িয়ে নিয়েছে। আমার পড়াটা কমপ্লিট হয়েছে। আমি কিছুদিন যাবৎ চাকরিতে ঢুকেছি। আমি এলাকা ছাড়বো বলে অনেক রিকোয়েস্ট করে ট্রান্সফারও নিয়েছি। ট্রান্সফারের বিষয়টা নিশ্চিত হতে আমি আমার ভাবনাটা আমার পরিবারকে জানাই। তাদের ভরসাতেই আমি সপ্তাহখানেক ধরে আতিফের সাথে খুব ভালো ব্যবহার করেছি, কথা বলেছি। গত ২ বার সে আমার ছেলেকে ১ রাত আর ১ দিন করে আমার কাছে থাকতে দিয়েছে। যদিও সে দিয়েছিল, তবুও এটা আমার করুণ মনে হয়। অথচ আমার ছেলেটা আমার অধিকার। এতদিনে আমি নিজের জন্য এবং আমার সন্তানের জন্য একটু শক্তি অর্জন করতে পেরেছি। সুতরাং মন থেকে ভয়টুকু যা ছিল সবটুকুই একটানে বের করে ছুঁড়ে ফেলেছি। আতিফকে খুবই সাধারণতার সাথে সামলে ছেলেকে আমার কাছে নিয়েছি গতকাল। গতকাল জানতে পেরেছি কঠিন এক সত্য, এবং তাতে বুঝতে পেরেছি আমার ছেলেটা কোনোদিনও আমার হবে না। অথচ শুধুমাত্র তার সাথে দিন পার করব বলে বেঁচে আছি। একজন মা জানে সন্তানকে ছেড়ে থাকতে ঠিক কতটা অসহায় লাগে। আতিফের বর্তমানে স্ত্রী কখনো মা হতে পারবে না, আর তার জন্যই ওরা আমার ছেলেটাকে রেখে দিয়েছে। আমার কলিজার টুকরোকে আমার কাছে থাকতে দেয় না। আমাকে অসুখে রেখে সুখে থাকবে, এই বিষয়টা আমি মেনে নিতে পারিনি। আমার সন্তানকে আমাকে প্রয়োজন, তাই আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ছেলেকে নিয়ে পালিয়ে যাচ্ছি। আমি পরিবার, বাড়ি, জন্মস্থান সব ছেড়ে শুধুমাত্র আমার ছেলেকে নিয়ে আমি বেরিয়ে এসেছি। আমাকে আমার প্রাক্তন বা তার দিকে কেউ খুঁজে বের করতে চাইলে তার ফলাফল খুব একটা ভালো হবে না। আমি আপনাদের এবং আইনের সাহায্য প্রার্থনা
করেছি। আপনারা প্লিজ একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে দেবেন না। আমি আপনাদের সাহায্য চাই। আমার ছেলেটাকে নিয়ে আমার সাফওয়ানকে নিয়ে একটু বাঁচতে সাহায্য করুন। ট্রেনে এক কামনায় ছেড়ে ছেলেকে কোলে নিয়ে বসে শাহানা শেখ বড় একটা পোস্ট নিয়ে টা টাইমলাইনে পোস্ট করতে চাইলে কমেন্টে শেয়ারেও আছে না আলোচনায় আসতে শুরু করলো। ফ্রেন্ড লিস্ট পেজে বাহিরে মানুষের মন্তব্য আসতে শুরু করলো। মানুষগুলোর সাপোর্টিং মন্তব্য দেখে আশার আলো দেখতে পেল শাহানা। একটা প্রলম্বিন শ্বাস ফেলে ফোনটা বন্ধ করলো সে। সিম খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। কি ভেবে পরক্ষণই ফোনটাও ছুঁড়ে ফেললো। ব্যাগ থেকে আরেকটা ফোন বের করলো সে। বাবার নাম্বারে কল করলো। রিসিভ হতে বলল, বাবা এটা আমার নাম্বার, আমি ট্রেনে উঠেছি, তুমি প্লিজ আমাকে কল করো না, আমি পৌঁছে তোমাকে কল করব। আর হ্যাঁ, নাম্বারটা সেভ করো না আপাতত। আমার প্রাক্তন স্বামী বর্তমান স্ত্রী কোনোদিনও মা হতে পারবে না জেনে আমার ছেলেকে ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের কাছে রেখে দিয়েছিল। খুব জোরাজুরি করে মাসে একদিন 1.5 ঘন্টার জন্য আমার ছেলেকে দেখতে দিত। আমার ছেলেটাকে আমি দেখতে পেতাম, ছুঁতে পারতাম, বুকে জড়াতে পারতাম। সময় শেষ হলে আবার কেড়ে নিয়ে যেত। গলা কাটা মুরগির মতো ছটফট করতাম আমি। মূল্য আমার প্রেগনেন্সির সময় আমার প্রাক্তন বাহিরে সম্পর্ক জড়ায়। যে মেয়ের সাথে সম্পর্ক জড়ায় সেই মেয়েটা মা হতে পারবে না বলে আমার বাচ্চাকে ওরা জোর করে রেখে দেয়। কিন্তু রিস্টেন্স ওই মেয়েটা সন্তান সম্ভাবনা মিরাক্কেল ঘটেছে। এই ঘটনার জন্যই আমার ছেলেটা সাফাত করেছি। যতদিন জানতো সে মা হতে পারবে না ততদিন আমার ছেলের সাথে মোটামুটি ভালো ব্যবহার করেছে। কিন্তু যখন জানতে পেরেছে সে মা হতে চলেছে তখন থেকে আমার বাচ্চাটাকে দেখতে পারে না। শাহানা একটু থেমে ফের বলে উঠল, আমার বাচ্চাটা বাম হাতের কনুর ওপরে অংশ কালশিটে দাগ রেখে দেখতে পারছে। ওখানে ওর ছোট মা মেরেছে। সামান্য একটা প্লেট ভেঙেছিল বলে একটা প্লেটে কতই বা দাম। প্লেটে ভাঙা টুকরো যেখানে পড়েছিল সেটা পরিষ্কার করতে করতে সে বা সময় লাগতো বলুন। আমার 2.5 বছরের বাচ্চাটার গায়ে হাত তুলতে একটুও বুক কাঁপেনি ওই মেয়েটার। আর ওর বাবা, যে লোক আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে রেখেছে, পিতৃত্ব জোর খাটিয়েছে, সেই লোক বাচ্চাকে দেখে রাখতে পারেনি। সে তার স্ত্রীকে এই নিয়ে কিছু বলেওনি। এ জগতে পুরুষ মানুষের ওপর চরম ঘৃণা জন্মে গেছে আমার। আমার বাচ্চাকে ওই মেয়ে মেরেছে। আমার বাচ্চাটা কতই না কান্না করেছে। মা মা বলে আমাকে ডেকেছে, অথচ আমাকে পায়নি। মাকে পায়নি, আমাকে পায়নি আমার ছেলেটা, আমার কলিজের টুকরোটা তার মাকে পায়নি। কথাগুলো বলে থেমে গেল শাহানা শেখ। সামনে তার সমবয়সী এক নারী বসে, নাম অনন্যা, অনন্যা চৌধুরী। টেরে উঠে তার সাথে পরিচয়। দুজনে একই জায়গায় যাচ্ছে বলে পরিচয় পর্ব এবং কথাবার্তা কিছুই এগোলো। সাফওয়ানকে দেখে তার ভীষণ ভালো লেগেছিল। তার সাথে মজা করেছিল, খেলেছিল, আধো আধো শব্দ বাচ্চাদের মতো কথা বলেছিল। হঠাৎ শাহানার মন খারাপ বুঝতে পেরে আগ বাড়িয়ে কথা বলে। সে সহজে অন্যের সাথে মিশে যেতে পারে। আড্ডা বা মানুষের আগ্রহ ধরে রাখতে ক্ষমতা তার আছে। শাহানা বাচ্চাকে নিয়ে চুপচাপ বসেই ছিল, খেলেছিল একসাথে, গল্প করেছিল, কতদিন পার করেছে, কত কষ্ট করেছে সে নিজের বাচ্চাটাকে নিজের করে পাওয়ার জন্য। সন্তানের জন্য একজন মায়ের মনে অবস্থা এই পৃথিবীতে জানে না, একটা কাপুরুষ জানে না। জানলে কি সন্তানকে আটকে রেখে একটা মায়ের হৃদয় এভাবে পুড়ে দিত? এভাবে জেনে বুঝে বারবার ক্ষত বিক্ষত করত। শাহানা নিজের প্রতি অন্যায় আগ্রহ দেখে তারও মনে হলো একটু হালকা হওয়া প্রয়োজন। নিজের জীবনের কষ্ট সময়গুলো শেয়ার করা উচিত। তাই সে নিজের কথাগুলো অন্যকে বলেছিল। কথাগুলো বলতে গিয়ে বুকে অসহ্য ব্যথা অনুভব হচ্ছিল তার। সাফওয়ানকে কাছে না পাওয়ার, দেখতে না পাওয়ার সময়গুলো বর্ণনা করতে গিয়ে চোখ দুটো ছলছল করে উঠছিল। শাহানা থেমে যেতে অনন্যা শুধালো, আপনি জানলেন কিভাবে এসব? আপনাকে কে জানিয়েছে? শাহানা নাক টেনে বলল, ওখানে কেউ একজন আছে যার মাধ্যমে আমি আমার ছেলের খবর পেতাম। সেই ব্যক্তি ওই বাড়ির রাক্ষসদের আড়াল করে ছেলেকে দেখাতো।
অনন্যা শাহানার কথা শুনলো, একটু আগ্রহ নিয়ে শুনলো। আমি আপনাকে তুমি করে বলি, আমরা সমবয়সী। আপনি করে ঠিক জমছে না, দূরে দূরে লাগছে। শাহানার হাতে উল্টে পাল্টা চেয়ে চোখ মুছে বলল, অবশ্যই তুমি আমার সাথে তুমি করে বলতে পারো অনন্যা। অনন্যা অনুমতি পেয়ে সন্তুষ্ট হলো। নড়াচড়ে বসে শাহানাকে উদ্দেশ্য করে বলল, মানুষ বলে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়ে যায়। সাফওয়ানের ক্ষেত্রে কি সেটাই হয়েছে? তার প্রতি তোমার ভালোবাসাটা কমেছে, মনের আড়াল হয়েছে কখনো? শাহানা দীর্ঘশ্বাস ফেলল। সেটা হতে পারে অন্য মানুষের ক্ষেত্রে। নিজের পেট চিরে যাকে দুনিয়ার মুখ দেখিয়েছি, সে মনের আড়াল হলে কি আর টান কমে, মায়া কমে, ভালোবাসা কমে? পৃথিবীতে যদি কোনো একটা জিনিস সত্য হয়ে থাকে তবে সেটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। আর বাবারা কোনো কেন কেন সন্তানকে মায়ের মতো ভালোবাসতে পারে না? বাবা শব্দের জায়গায় পুরুষ শব্দ ব্যবহার করো অনন্যা। পুরুষ পারে না কারণ তারা পেটে ধরে না, বাবারা কখনো কখনো পারে কারণ বাবারা জন্মাচ্ছে দায়িত্ব নিতে। অনন্যা হাসলো, সাপাওয়ানের কপাল চুমু দিয়ে বলল, তুমিও ভুল করেছো শাহানা, পুরুষ হবে না, কাপুরুষ হবে ওটা। ওই ব্যক্তি বউ রেখে বাহিরে মুখ লাগায়, মায়ের সাথে কাছে থেকে সন্তানকে দূরে রাখে, অথচ অথবা বউ বাচ্চা রেখে অন্য নারীদের সুখ খোঁজে, সে ব্যক্তি কাপুরুষ, পাক্কা শুয়োরের বাচ্চা। শাহানা বিড়বিড় করে বলল, শুয়োরের বাচ্চা? হ্যাঁ, ওরা শুয়োরের বাচ্চাই। ট্রেন এসে যখন গন্তব্যে থামলো তখন বিকেল 4:15। গ্রীষ্মকাল শেষ ভাগের সময় চললাম। বিকেল হয়ে যাওয়ার প্রকৃতি দুপুরের তাপদাহার কমিয়ে কিঞ্চিত শীতল হয়ে শুরু করেছে। পশ্চিমে মেঘ করেছে বোঝা যাচ্ছে, সুতরাং বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা আছে। আর এ কারণে পরিবেশ তুলনামূলক শীতল হয়েছে, কারণ বিকেল হলেও তার মাত্রা এতটাই কমে যাওয়ার কথা না। শাহানা এক হাতে সাফওয়ান এবং অন্য হাতে বড় লাকেজটা নিয়ে ট্রেন থেকে নামলো। নেমে এপাশ ওপাশ দেখতে চোখ বন্ধ করে একটা প্রলম্বিত শ্বাস ফেললো। এটা বোধ করলো কিছু একটা স্বস্তি বয়ে নিয়ে এলো। লাকেজ থেকে হাতটা সরিয়ে শাড়ির আঁচলে নিচের অংশ একটু ভাঁজ করে কাঁধের ওপর তুলে নিল। সাপাহানের দিকে তাকিয়ে বলল, বাবা সাপাহান। মায়ের দিকে তাকালো, সামনে ছোট ছোট দাঁত বের করে এক গাল হাসলো, আধো আধো শব্দে বলল, মাম্মা। হেসে ফেলল শাহানা, ছেলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, মাম্মা তোমাকে অনেক ভালোবাসে জানো তুমি। মাম্মা তোমার সাথে ভালো থাকবে বলে এখানে এনেছে, তোমাকে গল্প শোনাবে, নিজ হাতে খাইয়ে দেবে, ঘুমাতে নিয়ে যাবে, বই পড়ে শোনাবে, খেলা করবে, আরো অনেক কিছু করবে। তুমি থাকবে তো মাম্মার সাথে? সাফওয়ান এক পাশে মাথা নাড়ালো, ঠোঁটে চোখ করে ইশারায় চুমু দিয়ে বলল, আই লাভ ইউ মাম্মা। শাহানা পুনরায় হেসে ফেলল, ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। শত কষ্ট ত্যাগ যুদ্ধ সব তো এই ডাকটা শোনার জন্যই, এই ছোট হাতে হাত রাখার জন্যই। সাফওয়ানকে সাথে নিয়ে এগোবে তখনই পেছন থেকে অনন্যা গলা শুনতে পেল। শাহানা দাঁড়িয়ে গেল। সে ওয়েস্টার্ন পোশাকে আবৃত অত্যাধিক সুন্দর আর স্মার্ট নারীটি তার দিকে এগিয়ে এলো, বলল, তোমার নাম্বার দিলে না তো? কখনো তো হাতে চা খেতে ইচ্ছে করলে যোগাযোগ করব কিভাবে? নাম্বার না দিয়ে বিদায় নিলে কেন? আমাকে উটকো ঝামেলা মনে হচ্ছে তোমার? মনে হলেও কিছু করার নেই, নাম্বার দাও। শাহানা হেসে নিজের ডায়েরিটা বের করলো, একটা কলম আর ডায়েরি অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার নাম্বারটা লিখে দাও, খুব তাড়াতাড়ি এক কাপ চায়ের দাওয়াত পাবে। অনন্যা মুচকি হেসে নিজের ফোন নাম্বার লিখে দিল। নিজের ব্যাগটা হাতে নিয়ে কালো রঙের সানগ্লাস চোখে দিয়ে বলল, শুভকামনা শাহানা শেখ, তোমাদের মা ছেলের জীবন প্রতিটা দিন হাস্যজল হোক, জয়ী হও। অনন্যা সাপাহানকে আদর করলো। শাহানা কাছ থেকে বিদায় নিয়ে প্রস্থান করলো সে। শাহানা সাপাহানের হাত ধরে এদিকে ওদিক একটু তাকিয়ে দেখলো, কিন্তু বাবা যার ছবি দেখিয়েছিল তাকে দেখতে পেল না। তার মূলত এখানে পরিচিত একজনের বাসায় ওঠার কথা। বাবা নিজের সবকিছু ঠিকঠাক করে দিয়েছে। শাহানা এখানে যার বাসায় উঠবে তিনি তার বন্ধুর বাবা। বন্ধু বললে ভুল হবে, চাকরির
সুবাদে পরিচিত এক বড় ভাই। লোকটা নিজে এখানে এসে শাহানাকে রিসিভ করার কথা। শাহানা ব্যাগ থেকে ফোনটা বের করে বাবার দেওয়া নাম্বারে কল করলো। রিং হলো কিন্তু রিসিভ করলো না। উপায় না পেয়ে প্ল্যাটফর্ম একপাশে গিয়ে বসলো। বাবার নাম্বারে কল করলো সে। এভাবে এখানে ছেলেকে নিয়ে বসে তো আর থাকা যায় না। একলা হলে সেটা ভিন্ন কথা ছিল। যিনি দায়িত্ব নিয়েছেন উনার অন্তত এখান থেকে নিয়ে যেতে হতো। আর সেটা সম্ভব না হলে একাই চলে যেতে বলতো হয়তো। শেষ মুহূর্তে উনার স্টেশনে না আসার বিপদ ছাড়া কিছু না। এবার বাবাকে কল করলো শাহানা। আলফাত সাহেব সম্ভবত ফোনটা হাতে নিয়েই বসেছিলেন। রিং হাতে কল রিসিভ করলেন তিনি। শাহানা বলে উঠল, বাবা, আমি প্ল্যাটফর্মে বসে আছি। আঙ্কেল এখনো আসেনি, কি করব? ওনার দেওয়া ঠিকানা রওনা দিব। আলফা সাহেব মেয়েকে বাগা বাধা দিয়ে বললেন, আর কিছুক্ষণ অপেক্ষা করো। তোমার আঙ্কেল একটু অসুস্থ হয়ে পড়েছে। কাউকে পাঠিয়েছে, সম্ভবত জলদি পৌঁছে যাবে। শাহানার মুখটা মলিন করলো। এতক্ষণ মানুষটা দায়িত্ববোধ নিয়ে ভাবছিল। সে আর সামনে এলে ভিন্ন কিছু। ছেলের দিকে তাকিয়ে নীরব রইল সে। ওপাশ থেকে আরাফাত সাহেব শুধালেন, আমার সাফওয়ান কোথায়? সে ঠিক আছে? জি বাবা। শাহানা কিছু একটা ভেবে পরিস্থিতির সাপেক্ষে বলে উঠল, বাবা, ওখানে কি খবর? আরাফাত সাহেব কয়েক মুহূর্তে মৌন রইল, এরপর নিজ থেকে বলল, খারাপ কোনো খবর নেই আম্মা। যা খবর আছে তা বাসায় ফিরে নাও, এরপর বলবো। তুমি নিশ্চিন্তে থেকো। এক্সকিউজ মি। ঠিক পেছন দিকে থেকে পুরুষালী গলা শুনতে পেয়ে ঘুরে তাকালো শাহানা। মাথা থেকে পা অবধি একবার চোখ বুলিয়ে নিল শাহানা। সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত এক লোক দাঁড়িয়ে আছে। চোখে কালো মোটা ফ্রেমের চশমা, মাঝারি সাইজের চুলগুলো পেছন দিকে ফেলে রাখা, গলায় চাপদারি, উচ্চতা স্বাভাবিকের চেয়েও কিছুটা বেশি। এক নজরে অন্যদের থেকে আলাদা করার মতো শারীরিক গঠন। শাহানা যখন চুপচাপ পর্যবেক্ষণ ব্যস্ত, তখন সাপাহান এক লাফের উপর থেকে নিচে নেমে দাঁড়ালো। লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, হ্যালো আঙ্কেল। লোকটা মৃদু হেসে সাপাহানের গলা টেনে দিল। শাহানার দিকে তাকিয়ে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি শাহানা শেখ। আপনার রাজীব আঙ্কেলের বাসায় এসেছেন। শাহানার ওপর নিজ মাথা নেড়ে জবাব দিল, জি, আমি এসেছি। আপনি কে? আমি বাশার বিন মুহাম্মদ। আমি সম্পর্কে রাজীব সাহেবের জামাতা। উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিতে। আপনার সমস্যা না থাকলে আমরা এগোই। আমার আর লাতিফের প্রেমে বিয়ে ছিল। ওর চেয়েও আমার ভালো ভালো ফ্যামিলি থেকে বিয়ে এসেছিল জানো। একটা ফ্যামিলি তো এমন ছিল সেখানে মা বাবা আর ছেলে তিনজনের টিচার। মা বাবা প্রাইমারি স্কুলের টিচার আর ছেলে সনাতন এক কলেজের ডক্টর। চাকরিজীবী মিলিয়ে কম বিবাহের সম্বন্ধ আমার জন্য আসেনি। অথচ সব ফেলে আমি কাকে বিয়ে করলাম জানো? আমার প্রেমিকাকে, যে আমার জন্য পাগল ছিল। একটু কল রিসিভ না করলে, দেখা না করলে বাড়ির সামনে এসে হাজির হতো। সপ্তাহে একবার অন্তত বাড়িতে ফুল পাঠাতো। একবেলা না খেলে তার সাথে কথা বলা যেত না। কত যত্ন। মজার বিষয় জানো, প্রেমের বিয়েতে প্রেম বেশি দিন টেকে না। বিয়ের পর থেকে ধীরে ধীরে তার কমতে থাকে। এই ধারণা আমার পূর্বে ছিল না। বিয়ের পর কিছুদিন ভালোবাসা প্রেম থাকলেও তা লং লাস্টিং করে না। আমার বাবা আমাকে বোঝাতো, আমি বুঝতাম না। এখন বুঝি। বাবা মা কখনো মেয়ে খারাপ চায় না। শাহানা কথাগুলো এক নাগার বলে থামলো। সাপাহানের বুকে জড়িয়ে নিয়ে ফের বলে উঠল, আমি যদি পারতাম তাহলে প্রত্যেকটা মেয়েকে হাতে ধরে অনুরোধ করে বলতাম প্রেমিকের বিয়ে না করতে। ওরা প্রেমিক হিসাবে প্রেম দেয়, জীবনসঙ্গী হিসেবে দুঃখ দেওয়া ছাড়া তাদের সামর্থ্যে আর কিছুই থাকে না। প্রেম তো প্রেমিক দেয়, প্রেমিক থেকে বরের কনভার্ট হওয়া পুরুষ নয়। মিমি। বাড়িওয়ালার মেয়ে এক নজর শাহানার দিকে চেয়ে রইল। চিহ্নিত স্বরে জানতে চাইলো, প্রেমিকাকে বিয়ে করা উচিত না বলছো? আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে এটাই বলেছি মিমি। সব প্রেমিক বিয়ে পরে কাপুরুষ হয়ে যায়। 95% এমনই হয়। যে মেয়েগুলো অধিক
ভালো ভাগ্য নিয়ে এসেছে তারা ভালো থাকে। তাদের কাছে আমার অভিজ্ঞতা বা কথার গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্যতা তাদের কাছেও পাবে না যারা এখন প্রেমের মহৎ অন্ধকার। শাহানার কথার পর আর কোনো কথা খুঁজে পেল না মিমি। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়েই রইল। শাহানাকে দেখলো, এরপর সব গুছিয়ে ফেলা তো শেষ। আমি বরং যাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যেও আপু বলে আলগোছে বেরিয়ে গেল মিমি। বিকেলে রাজীব সাহেবের মেয়ে জামাই বাশারের সাথে বাড়ি ফিরেছে শাহানা। তাদের মা ছেলেকে বাড়িতে পৌঁছে দিয়ে যখনই বিদায় নিয়েছে বাশার, প্রথমেই রাজীব সাহেবের সাথে দেখা হয়েছে শাহানার। পরিচিত হয়েছে রাজীব সাহেব এবং ওনার স্ত্রী হালিমা বেগমের সাথে। হালিমা বেগম কথাবার্তা শেষ করে যখন চাকরি গোছা নিয়ে নিচতলায় আসছিল শাহানাদের নিয়ে, তখনই একটা রুম থেকে ওনার মেয়ে মিমি বেরিয়ে এলো। হালিমা বেগম শাহানাকে মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল। মিমি ভীষণ মিশুকের স্বভাবে, সহজে মিশে যাওয়ার সক্ষমতা তার আছে। মায়ের কাছে শাহানার বিষয় সাপেক্ষে শুনে মিমি নিজের মায়ের কাছ থেকে চাবি নিয়ে শাহানাকে নিয়ে নিচতলার ফাঁকা ফ্ল্যাটে চলে এলো। ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখিয়ে দিল, প্রয়োজনীয় সব রকম আসবাব এখানেই পড়ে আছে। এখানকার সব আসবাবপত্র একদম নতুন আর সুন্দর, সব ডিজাইনের। শাহানা একবার জানতে চেয়েছিল এখানে আসবাব কেন রাখা হয়েছে সে বিষয়ে। মিমি জানিয়েছে তার মা শখ করে এগুলো নিয়েছে, কম দামে পেয়েছিল। এর আগেও যে ভাড়াটে এসেছিল তারা বিক্রি করে রেখে গেছে। শাহানা আপাতত এখানকার সব কিছু ব্যবহার করতে পারবে বলে আশ্বাস করেছে মিলি মিলি মিহি চলে যাওয়ার পর সন্ধ্যাটা মা ছেলে খুব আনন্দ কাটালো। এরপর শাহানা রান্নাঘরে গিয়ে সাফওয়ানের জন্য খাবার বানিয়েছে। আগে থেকেই রান্নাঘরে সব কিছু ঠিকঠাক করে রেখে দেওয়া ছিল। সাফওয়ানকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিচ্ছে শাহানা। 7টার দিকে মিমি কিছু খাবার নিয়ে আবার ফিরে আসে শাহানার ফ্ল্যাটে। খাবারগুলো ডাইনিংয়ে রেখে দেয় সে নিজেই। শাহানা নিষেধ করা সত্ত্বেও তাকে ভিন্ন কাজের সাহায্য করেছিল সে। সাথে সাথে দুজনের কথাবার্তা হচ্ছিল। বিষয়বস্তু মূলত এদিক ওদিক ঘোরাফেরা। শাহানার অতীত গিয়ে থেমে যাচ্ছিল বারবার। কথা বলতে বলতে অপরিচিত দূরের মানুষের বিষয়গুলো ভুলেই বসেছিল শাহানা এবং মিমি। কিভাবে কতগুলো বিষয় নিয়ে কথা বলে ফেললো তারা। মিমি চলে যাওয়ার পর শাহানা একেবারে গোসল করে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছে নিল। কোমর ছড়িয়ে যাওয়া চুল শাহানার, চুলের ডগা বেয়ে পানি ঝরেছে। আরও একবার ভালো করে মুছে নিল চুলগুলো। আয়নার পুনরায় তাকাতেই ঠিক নিজের পেছনে চোখ গেল। আয়নার সম্পূর্ণ বিছানায় দৃশ্যমান। আরাম করে একপাশে হয়ে শুয়ে ঘুমাচ্ছে সাফওয়ান। ছেলেকে দেখে মৃদু হাসে সে। তোয়ালে চেয়ারের উপর রেখে গিয়ে গোসল গেল বিছানার দিকে। সাফওয়ান মাথার পাশে গিয়ে বসলো। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, আজকের মতো নিশ্চিন্তে আমি কোনোদিনও হইনি বাবা। আজকে তোকে কাছে পেয়ে বারবার সময় দেখতে হচ্ছে না। ভয় হচ্ছে না যে এখনই আবার তোকে অন্য কারো কাছে ছেড়ে দিতে হবে, দূর থেকে তোকে দেখতে হবে। আমি এই দিনটার অপেক্ষায় কত কিছু সহ্য করেছি শুধুমাত্র তোকে ভালোবাসার জন্য। এ পৃথিবীতে ভালোবাসার অমূল্য জিনিস বাবা। ভালোবাসতে না পারলেও রক্তের বুকের মধ্যে ব্যথা করে। সন্তানকে একটু জড়িয়ে ধরতে না পারলে দম বন্ধ হয়ে আসে। আজ থেকে সময় মেপে আর তোকে ভালোবাসতে হবে না আমার। তুই শুধু আমার কাছেই থাকবি। সাফওয়ানের কপালে চুমু খেলো শাহানা। কতক্ষণ ছেলেকে মুগ্ধ চোখে তাকিয়ে তাকিয়ে দেখলো। গায়ের কাঁথাটা একটু নামিয়ে কোমল অবধি করে দিল। উঠে ফ্যানের গতিটা বাড়িয়ে দিল। এখানে ফিরে দুইবার একটু একটু করে বাবা আর মায়ের সাথে কথা হয়েছে শাহানার। ভাইও কল করেছিল, ঠিক মতো পৌঁছেছে কিনা, এখানকার সবাই কেমন, এসব নিয়ে কথা হয়েছে। ঘড়িতে সময় দেখলো শাহানা শেখ 9টা বেশ 20 মিনিট। ফোনটা হাতে নিয়ে কাউসে গিয়ে বসলো। বাবাকে কল করলো সে। রিং হতে হতে একবার কল কেটে গেল। মনে হলো বাবা ঘুমিয়ে পড়েছে, তাই আর কল করলো না সে। ক্ষুধার অনুভব হচ্ছে দেখে
ড্রয়িং রুমে পা বাড়ালো। খাবার টেবিলে গিয়ে পাত্রে ঢাকনা সরাতে ট্রেতে এক বাটি গরুর মাংস আর রুটি দেখতে পেল। এতটা পথ জার্নি, এত কাজ শেষ করে খাওয়া দেখে শান্তি লাগলো তার। মাংস ঠান্ডা হয়ে যাওয়া গরম করে নিল। খাবার নিয়ে টেবিলের দিকে আসতেই ফোনের রিং কানে পৌঁছে ওর। তাড়াতাড়ি করে তরকারির বাটি রেখে ফোনটা হাতে নিল। বাবা কল করেছে দেখে কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ফোনের ওপাশে থেকে শারহানার বাবা আলতাফ সাহেব সালামের জবাব দিয়ে বললেন, আমি নামাজে ছিলাম রে মা। কোনো সমস্যা নেই বাবা। এখন কি করছো? মা কোথায়? আর ওদিকে কোনো সমস্যা হয়নি তো? আলতাফ সাহেব শারহানাকে নিশ্চিন্তে করতে বললেন, এখানে যাই হোক না এসব তোমার চিন্তার বিষয় নেই। তুমি ওখানে মন দিয়ে কাজ করবে আর ছেলেকে নিয়ে বাঁচবে। ওকে চোখে চোখে রেখো। ঘুমিয়ে গেছে আমার নানা ভাই। জি আব্বু। আব্বু হ্যাঁ বলো। ওদিকে কি হচ্ছে সেটাও আমার জানা জরুরি। বলুন না। আলতাফ সাহেব একটু চুপ রইল। শারহানা আরও একবার জিজ্ঞেস করায় থমথমে গলায় বলল, আদিপ এসেছিল। পুলিশের ভয় দেখিয়ে গেছে। বলেছে কালকের মধ্যে তার ছেলেকে না পেলে নাকি পুলিশ নিয়ে হাজির হবে। এসব কিছুই হবে না। ও কিছুই করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না। শারহান একটু শারহানা একটু চিন্তা হলো, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আব্বু আর যাই হোক আতিফ এবার পুলিশকে নিয়ে আসতে পারবে না। কেন? ওজন খালামুনি বলল তুমি নাকি ফেসবুকে কী সব লিখিয়েছো। তোমার খালামুনি কল করে জানালো। শারহানা দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ আব্বু, আপনি কোনো চিন্তা করবেন না। আতিফ এবার আমার কাছ থেকে আমার ছেলেকে আর কেড়ে নিতে পারবে না। মা ছেলে খুব ভালো থাকো। আম্মা, মা কোথায়? এখানেই। নাও কথা বলো। শারহানা মায়ের সাথে কথা বলল। মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় কেঁদেই ফেলল মহিলার মালিহা বেগম। শারহানা নিজের বিপদের মুখ থেকেও মাকে সান্ত্বনা দিয়ে থামালো। মা মেয়ের কথোপকথনে চলল কিছুক্ষণ। কথা শেষ করে কল কেটে খেতে বসলো সে। শারহানা খাওয়া দাওয়া শেষ করে শেষবার ঘরে এলো। ছেলের পাশে খাটে হেলান দিয়ে বসে ফোনটা স্ক্রল করার সময় পেট পেল সে। প্রথমে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে অ্যাপসগুলো ইনস্টল করে নিল। দুপুরে পোস্ট করার পর আর কোনোভাবে অনলাইনে যাওয়া হয়নি তার। ওগুলো যতক্ষণই ইনস্টল হচ্ছিল ততক্ষণই আয়নার দিকে তাকিয়ে এক প্রকার খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছিল সে। এই অত অল্প তো বয়সে ছাপ পড়ে গেছে চেহারায়। চোখের নিচে কালো দাগ, মুখে উজ্জ্বল ভাবটা আর নেই। গায়ে গুটি গুটি কি যেন দেখা দিয়েছে। কপালে বৃথা অংশ ঢেকে রাখা চুলগুলো উঠে গিয়েছে। ফোনটা রেখে উঠে দাঁড়ালো শারহানা। একদম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে মেলে রাখা চুলগুলো সামনে নিয়ে এলো। আগের তুলনায় বেশ পাতলা। চাচাতো বড় বোনের কথা মনে পড়ল ওর। একদিন সে বলেছিল, সানা, চুল কেটে ছোট করলে একটা অন্যরকম এনার্জি পাওয়া যায় জানিস। অন্যরা যতই একটা লাইটিং নিক না কেন, এটা সত্যি কাজে দেয়। চুল কাটলে তুই নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবি। নিজের মধ্যে চোখ যেমন নতুনত্ব খুঁজে পাবে, তেমন তোর মনেও নতুনভাবে তাকে দেখতে চাইবে। সাহস পাবি নতুন কিছু শুরু করার প্রথম ধাপ হিসেবে এটাকে বেছে নিতে পারিস। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখিস। চুল কাটা আর পুরনো পোশাক রেখে নতুন পোশাকের অভ্যাস করে তুলতে সত্যি কাজে দেয় নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে। কথাগুলো বারবার মস্তিষ্কে দোলা খাচ্ছিল। শারহানা ইচ্ছে হলো একবার দেখতে বিষয়টা সত্যি কাজ করে দেয় কিনা। সামনে থেকে কাশি আর চিরুনি নিল শারহানা। ধীরে পায়ে চলে গেল ওয়াশরুমের দিকে। আমার প্রাক্তনে যার সাথে পরক্রিয়া ছিল সে একাধিকবার বাচ্চা নষ্ট করেছে। বাচ্চাগুলোও আমার প্রাক্তনীর ছিল। একাধিকবার গর্ভপাত করার ভীষণ অসুস্থ হয়ে যায় একবার। ডাক্তার জানায় সে আর কখনো মা হতে পারবে না। ডাক্তারি বিষয় আমি বুঝি না, তাই এ বিষয়ে এক্সপ্রেশনস দেওয়া সম্ভব নয়। এরপর আমার ছেলেটা জন্ম এবং তখনই আমার বর সিদ্ধান্ত নেয় তার দ্বারা
তার প্রেমিকা যেটা ক্ষতিটা হয়েছে তার ক্ষতিপূর্ণ তাকেই করতে হবে। এজন্য আমার সাথে যা ইচ্ছে করা করা যায়, আমার সাথে সম্পর্ক ছিন্ন করা যায়, আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়, আমাকে বুকে মানিককে আমার কাছ থেকে কেড়ে নেওয়া যায়, সব করা যায়, সব সব সব। ফোন কলে কথাগুলো বলেই মাঝরাতে কেঁদে উঠল সারহানা। কিছুক্ষণ আগে সে নতুন করে জিমেইল একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছে। বাহিরের দেশের অবস্থানগত এক বন্ধুর সাথে কথা বলছিল। পুরনো প্রোফাইল মূলত তারই কাছে রয়েছে। নতুন প্রোফাইলে ক্রিয়েট করার পর পুরনোটা ইনবক্স কী ঘটেছে তার খবর নিতেই মূলত বন্ধুর উচ্ছ্বাসকে এক রাতে কল করেছিল সে। জানতে চাইছিল আতিফ কিছু লিখেছে কিনা। উচ্ছ্বাস জানালো আতিফ খুবই মারাত্মক হয়ে কয়েকটা কথা লিখেছে। কি লিখেছে তারই সংক্ষেপে বলল। তার পরিপ্রেক্ষিতে মূলত সারহানা এতগুলো কথা জানতে বাধ্য হলো। সারহানা কথা শুনতে উচ্ছ্বাস শুধালো, তুমি এত কিছু ভাববে জানো সানা? মানুষ জানতে আগ্রহী হলো আল্লাহ নিজে অনেক কিছু সামনে উপস্থাপন করে দেয়, জানো তো? আমার সামনেও এভাবে অনেক কিছু এসেছে। সারহানা ফের বলে উঠল, একটা সাংসারিক মেয়ে সহজে সংসার ভাঙে না। অন্তত অন্তত আমি ভাঙিনি। আমি যখন তার বাহিরের সম্পর্ক মেনে নিতে পারিনি তখন আমাকে বোঝানো হয়েছে ছেলেটার জন্য মানিয়ে নেওয়া উচিত। ছেলেকে বাবার কাছাকাছি রাখলে ছেলের প্রতি মায়া হবে, তখন সব ঠিক হয়ে যাবে। ছেলের প্রতি মায়া তো হয়েছিল, কিন্তু আমার প্রতি আমি একটা মানুষের এপিঠ ওপিঠ দেখতে পেরেছি, তার একটা ভিন্ন হাতে পারে কল্পনাও করিনি। উচ্ছ্বাস শোনালো, তাকে মিস করো না। সারহানা নাক টেনে চোখ মুছল, বলল, সে আমার প্রতি এত অন্যায় করেছে। উচ্ছ্বাস সাহানা মন খারাপ বুঝলো। ইচ্ছে করলো না মেয়েটাকে আর কান্না করতে। বলল, সানা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো এবং নিশ্চিন্তে থাকো। আতিফা তোমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু না মানে কিচ্ছু না। আগামীকাল থেকে তোমার আর অনেক নতুন জীবন। পুরনো কোনো ছাপ রেখো না। বাঁচার মতো বাঁচো। দুদিন বাঁচলেও নিশ্চিন্ত শ্বাস ফেলো। সারহানা প্রতিবল্লিত শ্বাস ফেলল। শাওয়ানের মুখের দিকে চেয়ে বলল, ভয় যে পায় তাকেই ভয় দেখিয়ে মজা পায় মানুষ। আমি ভয় পেয়ে এখানে আসলেও ভয় পেতে আসিনি। নীরব থাকা তবে ভালো থাকবে। দোয়া রেখো আমাদের, নিজেও ভালো থেকো। সারহানা বুঝেছিল তার পোস্টার বেশ কিছু মানুষের কাছে পৌঁছবে। এই পৃথিবীতে অমানুষ যেমন আছে, ঠিক তেমন মানুষও অভাব নেই। উচ্ছ্বাস সাহানা কলেজের বন্ধু। আতিফের সাথে সমস্যা হওয়ার পর থেকেই ছেলেটা তাকে ভিন্ন সময়ে সাহায্য করে গেছে। নিজের প্রোফাইল সহ বিভিন্ন ডকুমেন্টস তার কাছে হন্তদন্ত করার মতো সাহস করেছে সারহানা। সে জানে উচ্ছ্বাস তাকে শেষ অবধি সঙ্গ দেবে। এই ছেলেটা দুপুর থেকে পোস্ট এবং ইনবক্স নজর রেখেছিল। কি কি ঘটেছে তাই প্রায় সবটাই সারহানা জানিয়েছে। সে এটাও জানিয়েছে যে কয়েকজন বেশ পরিচিত অ্যাডভোকেট তার কেস নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। অনেকেই সারহানার পাশে আছে বলে আশ্বস্ত করেছে। সারহানা ফোনটা রেখে সাফওয়ানের পাশে শুয়ে পড়ল। ছেলেটাকে টেনে নিজের নিকেটে নিল। কপালে চুমু দিয়ে একদম বুকের সাথে জড়িয়ে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, তুই থাকতে আমার আর কিছু লাগবে না বাবা। সারহানা ঘুমের উদ্দেশ্যে চোখ বন্ধ করলেও ঘুম এলো না। মনে পড়ল আতিফার পশু উপকারে একটা দিনের কথা। আতিফ সারহানাকে ছাড়া কোনো নারীর দিকে দেখে না, এ বিষয়ে এক প্রকার অন্ধবিশ্বাস ছিল তার। আতিফ নারী ঘটিত সকল বিষয়ে অত্যাধিক লজ্জাশীল বলেই জানত সে। মেয়েদের সামনে যেত না, কথা বলতো না। আতিফকে নিয়ে নিশ্চিন্তে সংসার করছিল সে। দুজনের পরিকল্পনাতে সন্তান সম্ভাবনা হয় সারহানা। মেয়েটা স্বামীর বিষয়ে অত্যাধিক অন্ধ থাকা, স্বামী কোনো কিছুই তার নজরে আসেনি। আর যখন এলো তখন কিছুই করার ছিল না। এমন কোন ধরনের বাকি নেই যেভাবে সারহানকে
কষ্ট দেওয়া হয় না। আতিফ কোনো সুযোগ ছাড়েনি সারহানকে কষ্ট দেওয়ার। যে নারী নিজের পুরুষের নজর অন্যত্র গলে সহ্য করতে পারে না, সেই নারী প্রাণ বের করে নেওয়াটাও শুধু বাকি রেখেছিল এক পুরুষ। সারহানা মনে পড়ে সেই দিনের কথা, যে বারবার আতিফকে অনুরোধ করেছিল সব ভুলে যেতে, মেয়েটাকে ছেড়ে সংসারে মন দিতে। সারহানা জানিয়েছিল সে কিছুই মনে রাখবে না। আতিফও যেন ভুলে যায়, অথচ আতিফ নিজের সাথে প্রেমিকার অন্তরঙ্গ কিছু ছবি ভিড- ভিডিও ক্লিপ দিয়ে জিজ্ঞেস করেছিল, কাউকে এভাবে ভালোবাসার পরও কি ভুলে যাওয়া যায়? সেই দিন নিজের প্রিয় মানুষের এত অধপতন দেখে ভালোবাসার ওপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। এরপর থেকে টানা 7 থেকে 8 মাস এমন একটা দিন যায়নি যেই দিন সারহানের চোখের পানি ফেলেছিল। একদিন নিজের চোখে দেখা ছবি ভিডিও ক্লিপের মানসিক যন্ত্রণায়, অন্যদিকে সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা। সারহান কিভাবে বেঁচেছিল সেটাও সে নিজেও জানে না। সারহানা ঘুমিয়ে পড়ল, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি, অতীত থেকে মুক্তি, আর একটু প্রশান্তিময় নতুন জীবনের স্বপ্ন বুকে চেপে, চোখে পানি নিয়ে ছেলেকে বুকে চেপে ঘুমিয়ে পড়ল সে। মাত্র 3-4 ঘন্টা ঘুমিয়ে ফজরের ঘুম থেকে জেগে উঠল সারহানা। চারদিকে ফজরের আজান দিচ্ছে, বিছানা ছেড়ে উঠে বসলো সে। ফোনের সময় দেখে বাবাকে কল করলো। বাড়িতে থাকাকালে প্রতিদিন নামাজের জন্য বাবাকে ডেকে দিতে সে। আজ দূরে আছে তো কি হয়েছে, মানুষ চাইলে অনেক কিছুই তো সম্ভব। নতুন একটা দিনের সূচনা, বাবাকে নামাজের জন্য ডেকে নিজেও গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। নামাজটা বের করে নামাজ আদায় করে নিল। সকালে এই সময়টা আর ঘুমাতে ইচ্ছে করলো না তার। রাতের আসবাবপত্র জামা কাপড় গোছানো হলেও ফ্লোরটা সেভাবে সেসব পরিষ্কার করা হয়নি। তাই সব কিছু ফেলে ফ্লোরটা মুছে নিল সে। সব জায়গায় ফ্যান ছেড়ে শুকাতে দিয়ে ছেলে এবং নিজের জন্য নাস্তা ব্যবস্থা করে রাখলো। সাফওয়ান ঘুম থেকে উঠলে একসাথে নাস্তা করবে ভেবে শুধু 1 কাপ চা করলো নিজের জন্য। চা এবং একটাই বই নিয়ে বেলকুনির চেয়ারে গিয়ে বসলো সে। আলতাফ সাহেব সকাল সকাল বাজারে ব্যাগ নিয়ে বেরিয়েছিল বাজার করার জন্য। বাড়িতে মাছ মাংস থাকলেও সবজি তেমন কিছুই নেই। 2 সপ্তাহ ছেলে এবং ছেলের বউ ঢাকা ফিরে গিয়েছে। চাকরির সুবাদে তাদের সেখানে থাকতে হয়। মাঝে কিছুদিন চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করেছিল, পুনরায় ভালো কিছু ব্যবস্থা হতেই তাড়াতাড়ি ছেড়ে সে। গতকাল মেয়েও বাড়ি ছাড়া হলো। এখন শুধু বাড়িতে বুড়া বুড়ি দুজনের জন্য বাজার আর কতটুকুই প্রয়োজন। অল্প হলেই সপ্তাহখানেক চলে যায়, তাই বেছে বেছে নিজেদের জন্য কিছু সবজি কিনে বাড়ি ফিরেছিল আলতাফ সাহেব। এ অঞ্চলে ইঞ্জিন চালিত ভ্যান চলে। একটালাতে উঠে বসেছে তিনি। বাজার থেকে বাড়ি খুব একটা দূরে না, হেঁটে যাতায়াত করতে তিনি, কিন্তু এই কয়েকদিনে দুশ্চিন্তা শরীরটা আর সঙ্গ দিচ্ছে না। তাই রাস্তার পাশে এক ভ্যান চড়ে বসলো তিনি। চাতক উঠে বসার পূর্বে পেছন থেকে আচমকায় গম্ভীর এক ধাক্কা অনুভব হলো। ভ্যানের সামনের সিট থেকে সিটে মাঝ রাস্তা হুমুড়ি খেয়ে পড়ে গেল আলতাফ সাহেব। হাত পা এবং কপালে ব্যথা অনুভব করলেন। ব্যথায় চিৎকার দিয়ে উঠলেন, সাথে সাথে চারপাশে মানুষ ভিড় জমে গেল। বাইক চালকও একপাশে বাইক নিয়ে পড়ে গিয়েছিল। দুজনকে ধরে উঠিয়ে বসালো লোকজন। বাইকে থাকা লোকটা জানালো হঠাৎ কিভাবে যে নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, সবটা তার এমন হয়েছে। বারবার আলতাফ সাহেবের নিকট মাপও চাইলেন উনি। বাইক এবং বাইকারের সেরকম কোনো ক্ষয়ক্ষতি না দেখা গেলেও আলতাফ সাহেবের বেশ ভালোই চোট পেয়েছে। সামনে ফার্মেসির দোকান থাকার বাইকটা নিজে আলতাফ সাহেবকে ধরে সেখানে নিয়ে গেল। নিজের ভুলে প্রসায় নিশ্চিত করতে চায় সে। নিজের হাতে চিকিৎসা করার অনুরোধ করলো লোকটা। সাথে 2 জন সহ ফার্মেসির বাহিরে চেয়ারে বসানো হলো আলতাফ সাহেবকে। প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হলো। সামনের অবস্থা করা মানুষগুলো সম্পূর্ণ অচেনা, অপরিচিত আলতাফ সাহেবের কাছে। তবে এতটাও মানসিক হতে দেখে ভালো লাগছিল না উনার। বাড়ি পরিবার কি করা হচ্ছে, ভবিষ্যৎ কি করা হচ্ছে ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল দুই পক্ষে। হাতে ঢোলর দিতে একজন শান্ত গলায় প্রশ্ন করলো, আপনার মেয়েটা কোথায় আঙ্কেল? বাচ্চাকে নিয়ে কোথায় লুকিয়ে আছে? আলতাফ সাহেব থমকে গেলেন, ভ্রু কুঁচকে তাকালেন সামনে দাঁড়ানো লোকটার দিকে। তিনি তো নিজের মেয়েকে নিয়ে একটা
শব্দ উচ্চারণ করেনি। এখানে তাহলে এই প্রশ্নটা আসছে কেন? তিনি কিছু বলার পূর্বে লোকটা আবারও বলে উঠল, আঙ্কেল, আজ কিন্তু অ্যাক্সিডেন্টটা গাড়ি চালান্ত অবস্থায় হতে পারত। ভাবুন একবার, অমন হলে কি হতো? আপনার মেয়ে তো তার বাবাকে হারাতো। মেয়েকে তো রক্ষা করতে পারতেন না। এখন শুধু বাচ্চাকে চাইছেন তার বাবা। আপনার মেয়ে কি উচিত না বাচ্চাকে ফিরিয়ে দেওয়া? সে তো ইচ্ছে করলে আরেকটা বিয়ে করে বাচ্চা পয়দা করতে পারে। এত বাড়াবাড়ি না করলে কি চলছে না? সা- সারহানা বাবার দুর্ঘটনার খবরে বিচলিত হলো। বাবার সাথে দুর্ঘটনা ঘটার প্রায় প্রায় 2 দিন পর বিষয়টা জানতে পারলো সে। নতুন জায়গায় আসার পর দিন সকালে বাবা মায়ের সাথে শুধু ভিডিও ভিডিও কলে কথা হয়েছিল। এরপর বাস্তবতা এবং সাবধানতায় শুধু হাতে গোনা কয়েকবার ফোন কলে কথা হয়েছে। টানা প্রায় 1.5 দিন কেটে যাওয়ার পর যখন মায়ের সাথে ভিডিও কলে সাক্ষাৎ হলো, বাবাকে পাচ্ছিল না। মা বাবার অনুপস্থিতিতে কথা উপস্থাপন করছিল বারবার। তখন প্রথম দিকে সন্দেহ না হলেও পরবর্তীতে গিয়ে সন্দেহ দানা বাঁধে। বাবার সাথে কথা বলার জন্য, দেখার জন্য একগুঁয়ে আচরণ করে। অতঃপর আলতাফ সাহেবের সম্মুখে আসতে এক প্রকার বাধ্য হলো। সামনে এলো দুর্ঘটনার বিষয়টি। বাবার এমন অবস্থা দেখে কেঁদে ফেলল সারহানা। শব্দটা শোনার পর অবাক হতেও ভুলে গেল সে। আতিফা অত্যাধিক ভালো মানসী মুখোশটা অনেক দিন আগেই খুলে নিজের আসল চেহারার সামনে এসেছিল। তাই বলে সে এমন জানে যার হাতে পড়ে তা সে কল্পনাও করতে পারেনি। এভাবে একজন চেনা পরিচিত মানুষ অচেনা হয়ে যায়। বাবার কাছে থেকে অনেক দূরে শুধুমাত্রকে ছেলে নিয়ে অবস্থান করেছেন সারহানা। বাবাকে একবার দেখতে না পারার কষ্ট, পাশে না থাকার কষ্ট যে কুকড়ে কুকড়ে খাচ্ছে তাকে। অন্যদিকে আতিফের কোনো বিষয় সামনে এলে তাতে ইতিবাচক কিছুই দেখতে পায় না সে। একটা মানুষের না থাকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই থাকে। তবে তার ইতিবাচক দিকে বিন্দুমাত্র সে দেখতে পাচ্ছে না। বাবা মায়ের সাথে কথা শেষ করে কলটা কাটলো সারহানা। সে এখনো কাঁদছে। বাবার জন্য ব্যাকুলের ভেতর অসহ্য ব্যথা অনুভব করছে সে। না জানি আর কি কি সহ্য করতে হবে তার জন্য। যদিও সে বাবাকে একটু আগেও কথায় কথায় বলল, বাবা প্লিজ কিছুদিনের জন্য ভাইয়ার বাসায় চলে যাও। পরিস্থিতি ধীরে ধীরে ঠান্ডা হলে এর ভয়াবহতা কমে যাবে। আলতাফ সাহেবও সহমত পোষণ করেছে। তবে সত্যি বাড়ি ছাড়তে হবে কি না কে জানে। সারহানা আগাগোড়া সব কিছুই মনে করে বিড়বিড় করে বলে উঠল, আপনার কথা উঠলেই বুক ভারী হয়ে আসে, গলা ধরে যায়, মাথায় অসম্ভব ব্যথা অনুভব করি। অনুমান করতে পারছেন আপনার নামে কি পরিমাণ যন্ত্রণা ধারণ করি মস্তিষ্কে? সে পুনরায় বলে উঠল, ভালোবাসার পরিবর্তে একটু শান্তি আপনি আমাকে দিতে ব্যর্থ হয়েছেন। প্রেমিক কখনো ভালো সব বর হতে পারে না, তার চক্ষু প্রমাণ আপনি। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। একজন মা হিসেবে আমি আমার ছেলেকে নিয়ে অনিশ্চয়তা জীবন পেয়েছি। এর মূল্য আপনাকেই দিতে হবে। আল্লাহ কারো এরা একা না। আজ সারহানা অফিসে প্রথম দিন। সবকিছু নতুন করে শুরু করার স্বার্থে জীবন পথে বেশ পরিবর্তন আনতে হয়েছে তাকে। গতকাল বিকালে মিমের সাথে বেরিয়েছিল। পছন্দ করে 3-4টা বোরকাকে সে কিনেছে। সারহানা আগে বোরকা পরা হলেও অভ্যাসের বিষয়টা ছিল না। তবে এবার সমস্যা কিছুটা সমাধান উপযোগী হিসেবে বোরকা এবং নিকাব বেছে নিয়েছে সে। সাফওয়ানকে মাস্ক পরিয়ে বাহিরে রেখেছে সর্বদা। আতিফ সহজে তাদের কাছে পৌঁছাতে পারবে না, কিন্তু সাবধানতা বিকল্প কিছু তো নেই। সকাল সকাল সব কাজ শেষ করে সাফওয়ানকে খাইয়ে তাকেও তৈরি করে নিল সারহানা। অফিসের সবচেয়ে নিচের ফ্লোরে চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে। সাফওয়ানকে কোনো অসুবিধা হবে না বলে সে আশীর্বাদী। এখানকার সব তথ্য আগে থেকে জেনে সারহানা ছেলেকে নিয়ে এসেছে। অন্তত ছেলেকে নিয়ে বিপদে পড়তে হবে না। আর কোথাও রাখবে, কার কাছে রাখবে, খাবে কিনা ইত্যাদি নিয়ে দুশ্চিন্তাও করতে হবে না।
তাছাড়াও কাজের ফাঁকে ফাঁকে অথবা ব্রেক টাইমে ছেলের কাছেও আসতে পারবে সে। শাহানা পুরোপুরি তৈরি হয়ে নিল নিজে এবং ছেলের জন্য খাবারের বক্স ব্যাগে তুলে সাপাহনের হাত ধরে বাসার বাহিরে চলে এলো সে। সাপাহনকে দাঁড় করিয়ে শারহানা যখন দরজায় লক করছিল, তখন ছেলে হঠাৎ করে খেয়াল হলো তার মাম্মা শুধু তাকে খাইয়েছে আর মামা না খেয়ে বেরিয়েছে। তাই সে এ বিষয়ে একটু উদ্বেগ প্রকাশ করে বলল, মাম্মা তুমি খাবে না? শারহানা দরজা লক করে সাপাওয়ানের দিকে ফিরে মুচকি হাসলো। মাম্মা না খেলে কি হবে? শরীর খারাপ করবে। তুমি যত্ন করবে না মাম্মা? করব। কি কি করবে তুমি? সাপান একটু ভেবে উত্তর দিল, মাথার কাপড় দিব। শারহানা ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল। মাথার কাপড়? মাথার কাপড় মানে? মাথায় হাত দিতে খেয়াল হলো তার একবার যখন সাফাওয়ানের সাথে দেখা করেছিল, তখন ছেলেটা ভীষণ জ্বর। এই অবস্থায় ছেলেকে ছাড়তে ইচ্ছে করেনি তার। আতিফকে অনেক অনেক অনুনয় করে সাফানকে নিজের কাছে রেখেছিল। সেই দিন হয়তো একটু মনটা নরম হয়েছিল আতিফের, তাই ছেলেকে তার মায়ের কাছে থাকতে দিয়েছিল। সে জ্বরে শারহানা সারা রাত জেগেছিল, নরম কাপড় ভিজিয়ে জলপটি দিয়েছিল, বরাবর গা মুছে দিয়েছিল। শারহানা বুঝলো সাপাওয়ান সেই দিনের কথাই বলেছে। সে তার হাত ধরে এগোতে এগোতে বলল, সব অসুখের কি মাথা ওভাবে কাপড় দিতে হয় বাবা? হয় না। সাপাহানের প্রশ্ন। শাহানা দুপাশে মাথা নেড়ে জবাব দিল, ও তবে আমার সব অসুখে তোমার এই ছোট হাত আমার মাথায় হাত বুলিয়ে দিতে তো তা কমে যায়। আমি দেব মাম্মা। শারহানা দাঁড়িয়ে গেল, মুহূর্তেই হাঁটু ভেঙে বসে পড়ল সাপাহানের সামনে। নরম গলায় শুধালো, মাম্মাকে ভালোবাসো তুমি? সাপাহান তার মায়ের দিকে তাকিয়ে একগাল হেসে জবাব দিল, হুঁ। বলো তাহলে আই লাভ ইউ মাম্মা। শারহানা হেসে ফেলল। সাপাহানের কপাল, গাল, নাক, চোখে ঠোঁটে চুমু দিয়ে বলে উঠল, মাম্মা লাভস ইউ আর লট বাবা। আলতাফ সাহেব এবং মালিহা বেগম লোডশেডিংয়ের কারণে ছাদে বসে কথা বলেছিলেন। আলতাফ সাহেবের দুর্ঘটনার পর থেকেই মালিহা বেগম সামনে বলে যাচ্ছেন কিছুদিনের জন্য ঢাকা যাওয়ার জন্য। সেই দিন যখন আলতাফ সাহেবকে হুমকি দেওয়া হয়েছিল, তখন তিনি কোনো রকম কথাবার্তা না বলে সেখান থেকে চলে এসেছিলেন। তিনি জানতেন তিনি তখন প্রতিবাদ করলে বা তাদের বিপক্ষে বললে সাথে সাথে তার সাথে কিছু হয়ে যেত। যার অল্পের উপর দিয়ে গিয়েছে তা আর অল্প কিছুই থাকতো না। সত্যি হয়তো চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেওয়া হতো, বা রাস্তার একপাশে দিয়ে হেঁটে চলে আসার সময় চলন্ত গাড়ি তাকে চাপা দিয়ে যেত। মালিহা বেগম আলতাফ সাহেবকে আগের মতোই বললেন, তোমার মনে হয় না আমাদের কিছুদিনের জন্য অন্তত এখান থেকে চলে যাওয়া উচিত? আতিফ এমন কিছু করে ফেলবে যার কারণে আমি বা তুমি কেউই প্রাণ দিব অথবা কোনো প্রমাণ করবে না। তখন আমার মেয়েটা তার ছেলেকে আর রাখতে পারবে না। তুমি বটগাছের মতো তাকে আগলে না রাখলে সে এই অসময়ে কোথায় যাবে, কি করবে বলো তো? আলতাফ সাহেব চুপচাপ বসেছিলেন। একেবারেও হয়তো কিছু বললেন না বলে আশা করেছিলেন মালিহা বেগম। তবে তিনি একেবারে বললেন, মেয়ের জন্য অন্তত তোমার বেঁচে থাকা জরুরি। তবে আমার ছেলের দিকেও ভাবতে হবে মালিহা। আমাদের ছেলের বাসায় গেলে সাথে সাথে যে বিপদেও সেখানে যাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে বলো আমায়? মালিহা বেগম আলতাফ সাহেবের সাথে কথায় যুক্তি খুঁজে পেল। তিনিও আলতাফ সাহেবের মতো নিশ্চিন্ত যে তাদের দুজনের ওপর নজরদারি চলছে। কখন কি করবে তারা, কোথায় যাচ্ছে ইত্যাদি সব বিষয়ে কেউ নজর রেখে চলেছে। আলতাফ সাহেব পুনরায় কিছু বলবে তার আগেই নিচ থেকে আকম্পা এক আওয়াজ শুনতে পেল। সাথে সাথে আগুনের এক ফুলকি ওপরে উঠে এলো। চারদিকে আলোয় সরে গেল। শব্দটা অত্যাধিক জোরে এবং আকম্পা কানে এসে পৌঁছলো। সাথে সাথে চোখ বন্ধ করে নিয়েছিল দুইজন। হঠাৎই অনুভব করলো নিচে কিছু একটা হয়েছে। তাড়াঘড়ি করে উঠে দাঁড়ালেন আলতাফ সাহেব। সাথে সাথে উঠলেন মালিহা বেগমও। দেখলেন নিচে সামনের দিকে খালি গাড়ির আগুনের পুড়েছে। মালিহা বেগম চিৎকার দিয়ে উঠলেন। আলতাফ সাহেব সিঁড়ি দিয়ে দিকে পা বাড়ালো। সাথে সাথে পকেটে ফোনটা বেজে উঠল।
তিনি দৌড়ে নামতে নামতে পকেট থেকে ফোনটা বের করে না দেখেই কল রিসিভ করলো। ওপাশে থেকে পুরুষ কণ্ঠে ভেসে এলো, আসসালামু আলাইকুম আলতাফ সাহেব। খরিফ ঘরে খড়ির ঘরে আগুনে লেগে গেছে তো, পুরো বাড়ি পুড়ে যাওয়ার আগেই ফায়ার সার্ভিসকে কল করুন। দেরি করলে বাঁচতে হবে না তো। আলতাফ সাহেব, বাঁচতে হবে না তো। আলতাফ সাহেব কিছু বলতে পারলে না, কল একা একাই কেটে গেল। তিনি তাড়াতাড়ি করে নিচে নেমে এলেন। প্রতিবেশীরাও উপস্থিত হলো। পানি দেওয়ার কাজ হাত লাগালো সবাই। আলতাফ ফায়ার সার্ভিসকে কল করলেন। কিছুক্ষণের মধ্যেও তারা উপস্থিত হলো। আধা ঘন্টার মধ্যে পুরো টিমে অক্লান্ত পরিশ্রমের আগুন নিভিয়ে ফেলা হলো। পুরো ঘর ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে। মালিহা বেগম একপাশে দাঁড়িয়ে ভয়ে কাঁদছে। আলতাফ সাহেবকেও হতবুদ্ধি দেখাচ্ছে। ফায়ার সার্ভিসের দলকেও বিদায় দেওয়ার সাথে সাথে আলতাফ সাহেবের ফোনটা পুনরায় বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখলো সারহানা কল করেছে। নিজেকে ধতস্থ করে কল রিসিভ করলেন তিনি। ওপাশ থেকে কান্নারত অবস্থায় সারহানা বলে উঠল, বাবা, বাবা আমার সাপাওয়ান, বাবা, সাপাওয়ানকে পাচ্ছি না বাবা, ও কোথায় গেছে বাবা, বাবা আমার সাপাওয়ান। ছেলেকে খুঁজে না পেয়ে সারহানা অবস্থা পাগল প্রায়। নতুন জায়গায় নতুন মানুষ, কোথায় খুঁজবে সে বাচ্চাকে? কোথায় গেলেই বা দেখা মিলবে তার? অফিস থেকে ফিরে ছেলেকে গোসল করিয়ে কিছু খাইয়ে নিজে একটু ফ্রেশ হতে আর রাতের রান্নাটা সরিয়ে যেতে মিনিরে ফ্ল্যাটে রেখে এসেছিল সাপাওয়ানকে। মিমি নিজেই কল করে সাপাওয়ানকে দিয়ে আসতে বলেছিল। সারহানাও ভেবেছিল ওখানেই আধা ঘন্টার জন্য রেখে এলে কাজগুলো প্রায় গোছানো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সাপাওয়ানকে মিনি রুমে তার কাছে রেখে এসে প্রথমে গোসলটা সেরে নেয়। তারপর কুকারে ভাত চড়িয়ে মুরগির মাংসটুকু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে মশলাগুলো রেডি করে অমনি সাপাওয়ানের আনতে যায় সে। এ সময় সাপাওয়ানকে রান্নাঘরে বসিয়ে রেখে রান্নাটা করা যাবে বলেই মিনিদের বাড়িতে যায়। মোট কথা সাপাওয়ানকে নিয়ে কাছে রাখতে তার ভালো লাগে। প্রশান্তি অনুভব হয়। মিনিদের বাসায় যেতে জানতে পারলো সাপাওয়ান মিনির রুমে অথবা রমিজ সাহেবের রুমে কোনোখানেই নেই। নেই হালিমা বেগমের কাছেও। দুই দুই ফ্ল্যাটে তন্ন তন্ন করে খোঁজ হলো। সিঁড়ির সাথ এমনকি অন্য অন্য ফ্ল্যাটে খোঁজ নেওয়া বাকি রইল না। সাপাওয়ান নেই মানে কোথাও নেই। বাড়ির সামনে লয়ও তার দেখা মিলল না। সারহানা ছেলেকে খুঁজে না পেয়ে পাগলের মতো আচরণ শুরু করেছে। ফুপিয়ে চিৎকার করে কান্না করে যাচ্ছে সে। রহিম সাহেব বাড়ির বাহিরের দিকে বের হলো। একটা মেয়ে এবং তার সন্তানের দায়িত্ব নিয়ে রেখেছেন তিনি। মাত্র কয়েকটা দিনের মাথায় এমন অঘটন কিভাবে ঘটলো কিছুই বুঝে উঠতে পারছে না তিনি। বাচ্চা ছেলেটা একা একা বাড়ির বাহিরে যাওয়ার কথা না। বাহিরে কেউ এক বাড়ির ভেতর থেকে বাচ্চাটা নিয়ে যাবে তাও শুধু কঠিন না, একদম অসম্ভব এই একটা ব্যাপার। কি হয়েছে কি হতে চলেছে কিছুই বুঝতে পারছেন না তিনি। সারহানা নিজেও রুম থেকে থাকতে পারেননি। রমিজ সাহেবের সাথে বাড়ির সামনে দিকটায় এলো। হালিমা বেগম সামনে মিনিকে বকে চলেছে। সাপাওয়ান মিমির কাছে তার রুমেই ছিল। এরপর থেকে কোথায় গেছে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। মিমিও সাপাওয়ানকে নিয়ে কিছু বলতে পারছে না, কারণ সত্যি সাপাওয়ান তার কাছে ছিল। আবাসা আবাসা মনে পড়েছে যে তখন নিউজ ফিল্মে একটা সমস্যা সংবাদ পোস্ট মনোযোগ দিয়ে পড়েছিল, তখন চা ভাত পানি খেতে চেয়েছিল। মিমি এইটুকুনো মনে আছে, সে ড্রয়িং রুমে রাখা বোতলটা আনতে বলেছিল। তারপর কি হয়েছিল তা সে মনে পড়তে পারছে না। রহিম সাহেবের সাথে সারহানাও হতদত্ত হয়ে বের হয়েছিল। তখনই সামনের দিকে থেকে সাপাওয়ানের গলা মাম্মাম ডাক শুনতে পেল সে। ডাক কানে আসতে সামনে সাপাওয়ানকে দেখতে পেল সবাই। সাপাওয়ান সারহানার থেকে একটু দূরে দাঁড়িয়ে। সে বাঁশরের হাত ধরে দাঁড়িয়ে আছে, এক হাতে বেলুন অন্য হাতে বাঁশরের আঙুল, মুখে হাসি। সারহানা ছুটে এসে সাপাওয়ানকে জড়িয়ে ধরে কান্না করে ফেলল। তার অবস্থা দেখে বাসার একটু অন্যরকম অনুভব করলো বোধ হয়। অবাক চোখে একবার করে তাকিয়ে দেখলো সবাইকে। সবার চোখ মুজে চিন্তার ছাপ স্পষ্ট। সারহানা সাপাওয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল, আমাকে না বলে কোথায় গিয়েছিল তুমি আব্বা?
তুমি জানো না, তোমাকে না দেখলে মাম্মা পাগল হয়ে যায়। তুমি কেন আমাকে না বলে বাইরে গিয়েছো? মাম্মাকে ভালোবাসো না তুমি? আমার কত কষ্ট হচ্ছিল জানো। বাসার একটু অপ্রস্তুত হলো, সাপানের হাত ছেড়ে দিয়ে রজিম সাহেবের দিকে তাকালো। রজিম রমিজ সাহেব আগে থেকে তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তে তিনি প্রশ্ন করলেন, বাচ্চাকে নিয়ে বেরিয়েছিল কখন? একটু বলে যাবে না বাবা? মেয়েটা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাকে খুঁজে না পেয়ে। বাসার মিমির দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মিমি। মিমি ফিরে তাকালো বাসারের দিকে। বাসার শুধালো, তুমি বলনি উনাকে কিছু? মিমি জবাবে না দিয়ে উল্টো আমতা আমতা করে বলে শুধালো, কি বলার বলবো? আমি যে তোমাকে বলে সাফওয়ানকে নিয়ে বের হলাম, সেটা বলনি কেন? সারহানা সাফওয়ানকে পেলে বারবার বাইরে যাওয়ার কথা জিজ্ঞেস করছিল, চুমো খাচ্ছিল, বুকে জড়িয়ে নিচ্ছিল। এমন সময়ের বাসারের কথা শুনে সাফওয়ানকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো সে। নিজেও মিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইল। শুধু বাসাল কিংবা সারহান নয়, মিমির মা বাবাও একইভাবে অবাক হয়ে তাকিয়ে তার দিকে তাকালেন। রমেশ সাহেব এবং হালিমা বেগম একসঙ্গে প্রশ্ন করে উঠল, তুমি জানতে? মিমি অপরাধীর মতো নিচু স্বরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তা কিছুতেই এই বিষয়টা মনে পড়ছে না। সে তো ফোন নিয়ে ব্যস্ত ছিল। বাসারের গলায় তার কান অবধি পৌঁছায়নি। এমনকি তার উপস্থিতিও সে মেনে নিতে পারছে না। মিমি বাবা মায়ের দিকে তাক দিয়ে দৃষ্টি রেখে জবাব দিল, আমি আসলে খেয়াল করিনি। বাসাল প্রমোদিত স্বরে ফেলল, জিজ্ঞেস করলো, ফোনের মধ্যে খেয়াল ছিল তোমার? এত বেশি মনোযোগ ছিল যে আমার কথাই শুনতে পাওনি তুমি? এভাবে চললে কিভাবে হবে বলো মিমি? একটু তো দায়িত্বশীল হও। উনার অবস্থা দেখতে পাচ্ছ তুমি? আমার নিজের কাছে নিজেকে অপরাধী লাগছে। আমি কেন ছেলেটাকে সাথে করে নিয়ে গেলাম? আমি সত্যি উনার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেললাম আজকে। একজন মা আমার জন্য, আমার কাজের জন্য আমার এভাবে কষ্ট পেয়েছে। বাসার আফসোসে করতে শুরু করলো। মিমির মুখটা মলিন করে বাসারকে উদ্দেশ্য করে বলল, আর এমন হবে না। রমিজ সাহেব ধমকে সুরে বলে উঠল, হাতে ফোনটা আগে আমি ভাঙবো। বাসায় চলো। হালিমা বেগমও ছাড় দিলেন না, তোমার ফোন চালানো বের করছি আমি, বাসায় চলো আগে। সারহানা কান্না থামিয়ে এতক্ষণে তাদের বাধা দিয়ে বলল, আপনারা সবাই মিলে ওকে আর বকবেন না। ভুল হয়ে গেছে অজান্তেই, এবারের মতো মাফ করে দিন। তাছাড়াও আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি, এটাই আমার জন্য অনেক। আমার আরও কারো প্রতি কোনো অভিযোগ নেই। আর অভিযোগ করব কার উপর? মিমি তো সাপাওয়ানকে খুব ভালোবাসে। আমি দেখেছি, বুঝেছি সেটা। সে কখনোই জেনে বুঝে আমার ছেলের কিছু হতে দেবে না। খালামণি, হয়তো সে, খালামণিতে তো মায়ের চেয়েও বেশি কিছু। সারহানা কথা মিমি কেঁদে ফেললো। ওভাবে বলল, আমি আর কখনোই এমন করব না। দেখো, আমি ওকে চোখে চোখে রাখবো। ও আমার বাচ্চা হয়ে থাকবে, কিছু হতে দেব না আমি ওর। মিমি কান্না দেখে সারহানা এগিয়ে গেল। সে জানে এই সময়ে সাপাওয়ানকে প্রয়োজন মিমির। তবে তার মনে এই কিঞ্চিত দুঃখকারী দূর করতে দুঃখের কারণটাও আলিঙ্গন করা প্রয়োজন। সারহানা সাপাওয়ানকে বাড়িয়ে দিল মিমির দিকে, বলল, ভালো করেছো চিন্তা ফেলে। এবার ছেলেকে সামলাও। আমার বাবাকে কল করতে হবে। বাবা মা দুশ্চিন্তায় আছে। আমি তো ভয়ে কল করে দিয়ে বলেছি। মিমি তাড়াতাড়ি করে সাফওয়ানকে কোলে নিল। রজিম সাহেব এবং হালিমা বেগম এগিয়ে এলেন তার দিকে। সারহানা ফোনটা নিয়ে একটু দূরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। বাসার সামনে পড়ায় আন্তরিকতার সাথে বলল, বাসার সাহেব, আপনি প্লিজ নিজেকে দোষী ভাববেন না। এখানে কোনো দোষী না। যা হওয়া তা হয়ে গেছে। এসব কিছু তো আর ইচ্ছাকৃত না। আপনি প্লিজ এসব কিছু মনে করবেন রাখবেন না। মিমি প্রতি অসন্তুষ্ট মনোভার চলমান যে না থাকে। বাসার মিনির একবার দেখে সারহানার দিকে তাকালো, মাথা নত করে মৃদু গলায় বলল, সাফওয়ানকে ওভাবে নিয়ে যাওয়া আমার একদম উচিত হয়নি। আমাকে মাফ করবেন। আসলে বাচ্চা দেখলে আমি লোভে সামলাতে পারি না। সৃষ্টিকর্তা এই সুখটুকু আমার কপালে রাখেনি। একজনই বোধ বোধ জন্য বাচ্চাদের প্রতি আমার এত টান। বৃহস্পতিবার রাত 8টা।
দিনের তীব্র গরম কিছুটা হালকা হয়ে এসেছে। পরিবেশে পুরোপুরি শান্ত হয়নি, বাতাসের উষ্ণতা বিরাজমান। পথঘাট তখনও ফাঁকা হয়নি, কারণ অতিরিক্ত তাপমাত্রা। বাসায় যত ফ্যান চালু হয় না কেন, গরম অতি অসহ্যকর। অনেকেই বাড়ি ছেড়ে পথে হাঁটাহাঁটি করেছে, রুম ফ্যান চলছে। আলতাফ সাহেবের গরমের বেলকুনিতে চার যার ফ্যান চালিয়ে বসে আছে। একটু পর পর উষ্ণ বাতাসের সাথে শীতল বাতাসও দোলা দিয়ে যাচ্ছে। সারাদিনের ক্লান্তি আর অসহ্যকর গরম যেন সেখানেই ছুটি নিচ্ছে। মালিহা বেগম ফোনটা নিয়ে বেলকুনিতে এলেন। আলতাফ সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সানা কল করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে, কথা বলো একটু। আলতাফ সাহেব ফোনটা স্ত্রীকে শুধালেন, তোমার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, তুমি কথা বলো, আমি রান্নাঘরে কাজ করছি বলে প্রস্থান করলেন মালিহা বেগম। আলতাফ সাহেব ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সারহানা বলে উঠল, তোমার শরীর কেমন বাবা? আলতাফ সাহেব মানসিক ক্লান্তি, ভয়, অশান্তি সব হাওয়ায় উড়িয়ে দিলেন। বেশ স্বাভাবিক এবং উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, এই তো মা, ভালোই আছি। তোমরা কেমন আছো? নানা ভাইয়ের সাথে রাতে কথা বলেছি, আজ সারা দিন কেটে গেল, একবারও মনে পড়লো না তার। একটু অপেক্ষা করে আমি ভিডিও কল দেই বলে কল কাটলো সারহানা। কয়েক মুহূর্তে মুহূর্তে মধ্যে পুনরায় ফোন বেজে উঠল। সাথে সাথে কল রিসিভ করলেন আলতাফ সাহেব। ফোনের ওপাশে ক্যামেরার সামনে সারহানা এবং সাফওয়ান দুজনেই রয়েছে। নানু ভাইকে দেখে সাফওয়ান শব্দ করে হেসে উঠল। হাতে লাল রঙের খেলনা গাড়ি দেখিয়ে বলল, নানু ভাই দেখো, মাম্মা আমাকে নতুন গাড়ি কিনে দিয়েছে, নতুন গাড়িতে উঠবে, আমি গাড়ি চালাবো আর তুমি আমাকে ধরে বসবে। ও, আলতাফ সাহেবের নাতির কথায় হাসলেন। উঠবো তো নানু ভাই, তুমি নতুন গাড়ি নিয়েছো, সেই গাড়ি চড়ে তো ঘুরে বেড়াতে হবে। শুধু আমি আর তুমি উঠবো, মাম্মাকে নেব না? হ্যাঁ নেব, আমার মাম্মাকেও নেব, নানুমণিকেও নেব, সবাইকে নেব। হ্যাঁ ভু ভুম ভাড়া নেব না। সাপওয়ান প্রশ্নের উত্তর না দিয়ে মায়ের দিকে তাকালো। সারহানা দুপাশে মাথা নেড়ে না জবাব দিতে বলল। সাপওয়ান নিজেরও সাথে সাথে দুপাশে মাথা নেড়ে না বলল। নানা নাতির মধ্যে বেশ কিছুক্ষণ কথাপটক চলল। কিছুক্ষণ পর দুজনের সাথে যোগ দিলেন মালিহা বেগম। এক পাশে থেকে সারহানা নিজেও মাঝে মধ্যে কথা বলছিল। চারজনের এই কথোপকথনের এক পর্যায়ে সাপওয়ান খোলা ব্যস্ত হয়ে গেলেন। সারহানা বাবা মায়ের খোঁজ খবর, খাওয়া দাওয়া, হাল চাল জেনে প্রশ্ন করলেন, বাবা আতিফ বা ওর পক্ষ থেকে কেউ আর কোনোভাবে বিরক্ত করেনি তো? সেই দিন পর থেকে আলতাফ সাহেব বললেন, সেই দিন করির ঘরে আগুন দেওয়ার পর আর কিছুই করেননি। এখন অপেক্ষা করছি পরবর্তী ঘটনার জন্য। থানায় জানানো উচিত ছিল না? প্রমাণ কোথায়? কি প্রমাণ আছে বলো তো আম্মা? তাছাড়াও আমিও দেখতে চাই সে আর কি কি করতে চায়। সাবধানে থেকো তোমরা, তোমাদের জন্য আমার বড্ড চিন্তা হয় বাবা। আলতাফ সাহেব মেয়ের সারহানকে আশ্বাস করে বললেন, সে আমাদের আর কোনো ক্ষতি হবে না বলে আমার মনে হয়। তার কাজ হচ্ছে আমাদের ভয় দেখানো। মানুষের ক্ষতি করার চেয়েও ভয় দেখিয়ে সহজে অনেক কিছু হাসিল করা যায়। আতিফও তাই করেছে, কিন্তু সে ভুলে গেছে আমার নাম আলতাফ। আলতাফ সাহেব ফোর বলে উঠল, ওখানে খুব ভয়ে আছো তাই না? ভয় মনে পুরুষ রাখে না, ভয় একদম মন পুষে রেখো না। ভয়ে বাঁচা যায় না মা। যেখানে আসো সেখানেই নিশ্চিন্তে বাসো। ওখানে তোমরা একটুও যদি ভয় থাকতো তাহলে আমি তোমাকে পাঠাতাম না। আমার হাত তোমার মাথার উপর দূর থেকে আসে, সেখানে তুমি যাব যার কাছে আসো সে বিশ্বস্ত, তোমাকে দেখে রাখার দায়িত্ব সে হেনা করবে না, ওখানে আতিফ পৌঁছাবে না। তুমি নিশ্চিন্তে তোমার ছেলেকে নিয়ে বাঁচো মা। সারহানা যেন আরো একটু ভরসা পেল বাবার মাথার কথায়। সত্যি তো, এভাবে তো ভয় নিয়ে বাঁচা যায় না তো। কিছুক্ষণ নিশ্চুপ রইল। বাবার কথাগুলো মস্তিষ্কে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। বুক হালকা করতে প্রতিবন্ধিত শ্বাস ফেলে সে বাবার দিকে তাকিয়ে বলল, আমি বাঁচবো বাবা, আমি সাপাওয়ানকে নিয়েই সত্যি বাঁচবো। আমার জন্য দোয়া করো তুমি।
আলতাফ সাহেব মৃদু হেসে বললেন, আমার আর তোমার মায়ের দোয়া সবসময় তোমার জন্যই থাকবে। সারহানা আগামীকাল ছুটির দিন। পুরো এক সপ্তাহ নতুন অফিসে মোটামুটি ভালোই কাটিয়েছে সে। নতুন জায়গায় নতুন মানুষ, সব কিছুই নতুন। এখানকার সবাই একটু বেশি মিশুক, তাই তো মাত্র এই কয়েকদিনের তাকে কত কাছের মানুষ করে ফেলেছে। গতকাল বেশ কয়েক পদের রান্না করতে হবে তাকে। সকাল সকাল বাজার করতে হবে, আর এরপর রান্না। সে প্রতিদিন যে খাবারটুকু নিয়ে যায় নিজেদের জন্য, তা এক এক করে অফিসে সবাই পছন্দ করতে শুরু করেছে। তার হাতের রান্নার সুনাম ছড়িয়ে ছড়িয়ে পড়েছে, যা এখনো খায়নি তাদের আবদার। তারা শারহানের হাতের রান্না খাবে। আগামীকাল যেহেতু ব্যস্ততা কাটবে, তাই মা ছেলে দরকার। দরজা লক করে দোতলার দিকে রওনা দিল। সাফওয়ানের হাত ধরে একটা করে সিঁড়ি পার করছিল আর এক দুই পা করে গুনছিল। সঙ্গ দিচ্ছিল সাফওয়ান। মা ছেলে মজা করে কদমে কদমে ওপর তলা উঠছিল। ল্যান্ডিংয়ে পৌঁছাতে ওপর তলায় দরজার সামনে মিমি এবং বাশালকে একসাথে দেখতে পেল সারহানা। সাফওয়ানকে নিয়ে দাঁড়িয়ে গেল সে। এই প্রথম মিমি এবং বাশারকে একসাথে দেখতে পেল সারহানা। ওখানে আসা মোটামুটি কিছুদিন হয়ে গেছে, যদিও অন্যের জীবন সম্পর্কে আগ্রহ তার নেই। তবে স্বামী স্ত্রী যেভাবে নজরে আসার কথা, সেভাবে তারা আসে না। দুজনকে কোনো সময় স্বামী স্ত্রীর মতো ভালোবাসা, মায়াবাদ, যত্নের মতো সম্পর্ক সে দেখেনি। আজ যদিও বা প্রথমবারের মতো দেখলো, তবুও বাসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মিমি কথা বলছে। একাই কথা বলে যাচ্ছে। যতটুকু আওয়াজ স্পষ্ট কথা ভেসে আসছে, তাতে বোঝা যাচ্ছে সে বাশারের সাথে সেই দিনের সাফওয়ানের বিষয়টা নিয়ে কথা হচ্ছে। এর মাঝে কয়েকদিন কেটে গেছে, তাহলে এখনো ওটা নিয়ে কথা কেন হচ্ছে? বাসার ভেবে নিজেদের রুমের কথা না বলে বলে বাহিরে কে বলেছে? তাদের মধ্যে কি সম্পর্ক ঠিক নেই? সারহানা হিসেবে মেলাতে পারলেন না। এমতো অবস্থায় উপরের দিকে যাবে কিনা তাও বুঝতে পারছে না। সাফওয়ানে নিয়ে দাঁড়িয়ে আছে সে। পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি মস্তিষ্কে ধরে পড়ল। সে খুব দ্রুত সাফওয়ানকে নিয়ে পেছনে ফিরল। ফিরে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, তখনই পেছন থেকে মিমি গলা শুনতে পেল। ফিরে যাচ্ছ কেন আপু? সাফওয়ান, এসো বাবা। সারহানা দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে মিমিদের দিকে ফিরল সে। মিমি এবং বাসার দুজনেই তাদের দিকে তাকিয়ে আছে। মিমি নিজে দ্রুত নেমে এলো। সাফওয়ানের হাত ধরে ও ওপরে দিকে যেতে যেতে বলল, আপু তুমি এসো। সাফওয়ান, চলো, আমরা আজ অনেক গল্প করব। তোমার নানুমণি আজ পায়েস রান্না করেছে। তুমি পায়েস খাও। জানো, তোমার নানুমণি অনেক ভালো পায়েস রান্না করতে পারে। আজ কিন্তু তোমাকে খেতে হবে। আমি খাইয়ে দেব তোমাকে। সাফওয়ানের সাথে কথা বলতে বলতে ফ্ল্যাটের ভেতর চলে গেল সে। বাসাল তখনই ওপরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খোলা। সারহানা ল্যান্ডিং ছেড়ে ওপরের দিকে ধীরে পায়ে উঠে এলো। বাসালকে উদ্দেশ্য করে সালাম দিল সে। বাসাল মাথা নত করে সালামের জবাব দিল শুধু। সারহানা শুধালো, আপনি কি সেই দিনের বিষয়টা নিয়ে একটু ইতস্তত বোধ করছেন? আসলে আমি আপনার সামনে আসতে সত্যি একটু অস্বস্তি বোধ করছি। আমি সত্যি কিছু মনে রাখিনি। এমন অনেক সময় হয়, আমরা অনেক কিছুই খেয়াল করতে পারি না, মনে রাখতে পারি না। আপনি প্লিজ মিমিকে এই নিয়ে আর রাগ দেখাবেন না। আপনি ওর হাজবেন্ড। আপনাদের সম্পর্ক এমন হওয়া উচিত না। সে কিছু না বুঝে আপনি নরম হয়ে তাকে বোঝাবেন। সারহানাকে থামিয়ে দিল বাসাল। কি বলছেন আপনি? সারহানা আমতা আমতা করে শুধালো। কি বলছি আমি? মিমি কেন আমার স্ত্রী হবে? এসব কি বলছেন? সারহানা জবাব না দিয়ে ভ্রু শুধালো, আপনি তো নিজেকে জামাতা পরিচয় দিয়েছেন। তাহলে পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প দুহিতা চলবে।